নমস্কার বন্ধুরা, আড্ডা গল্পের আরও একটি নতুন সত্যি ভূতের ঘটনায় আপনাদেরকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন একটি ভয়ানক আর হিম করা সত্যি ভূতের ঘটনা, পিশাচ। বেশ কিছুদিন কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করেও শেষ অবধি আমার বদলির আদেশটা ঠেকাতে পারলাম না। আমাকে চলে আসতে হলো কলকাতার বাইরে। যেখানে পোস্টিং হলো সে জায়গাটার নাম হোসেনপুর। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সীমান্ত অন্তর্বর্তী একটি ছোট্ট জায়গা, যাকে ঠিক গ্রামও বলা যায় না, আবার শহর তো নয়। ভয়ে কয়েকদিন সিঁটিয়ে রইলাম, কেননা খবর আছে জায়গাটি বড্ড স্পর্শকাতর। খুব অল্পতেই নাকি সেখানে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। হবেই বা না কেন, তার গা ছুঁয়ে কলকল ধ্বনিতে ছুটে চলেছে পদ্মা নদী। একটি ছোট্ট নৌকা চেপে সেই নদী পার হলেই একেবারে ভারতবর্ষের বাইরে চলে যাওয়া যায়। সীমান্তবর্তী স্থান বলে হয়তো হোসেনপুর সবসময় একটা অপরাধ প্রবণতার ব্যাধিতে ধুঁকছে। লোকে বলে যে এখানকার মিশানো মাটিতেই নাকি দোষ আছে। হয়তো তাই আমি কিন্তু বেশ চিন্তিত ছিলাম। 10 মাস আগেকার একটা বীভৎস ঘটনার কথা মনে করে। কেবল আমি একাই নই, দেশবাসীও সকলেই জানে সেদিনের সেই ব্যাপারটার কথা। নদীর ওপারে বাংলাদেশ, এপারে ভারত, দুই দেশের দুই ভিন্ন আইন, তাই চোরাচালান এখানে অবাধ। ছোটোখাটো খুন, জখম, দাঙ্গা হাঙ্গামা এখানকার নিত্যকার ঘটনা। এমনকি হোসেনপুরে খুদে খুদে ঝুপড়ি দোকানের মালিকগুলো পর্যন্ত বেআইনি বিদেশি জিনিস নিয়ে নির্ভয়ে প্রকাশ্যে লোফালুপি করে। প্রশাসন শিথিল, সরকারি বাহিনীর একাংশ চরম দুর্নীতিগ্রস্ত, ঝোপ বুঝে হোম মারার সদা প্রচেষ্টা। সীমান্তের চোরাই চালানকে তারা প্রত্যহ মদত দিয়ে মাসে হাজার হাজার টাকা ও মাইনের অতিরিক্ত কামাই করে যাচ্ছে। কিন্তু আজ থেকে 10 মাস আগে হোসেনপুরে যে ঘটনাটা ঘটেছিল, সেটা ভয়াবহ অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দেশের প্রায় সবকটি কাগজের শিরোনামা হয়ে পড়েছিল ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রেই যা মনে প্রাণে ঘৃণা করে, সেই সর্বনাশের বীজ হোসেনপুরে বহুদিন ধরে সবার অগোচরে যত্রতত্র ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তুচ্ছ কারণে এমন এক জাতিগত হিংসার লেলিহান শিখা দুর্গম গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যেটা রুখবার ক্ষমতা সেই সময় কারোর ছিল না। এই অপদার্থ জেলা প্রশাসনের তো নয়। পরবর্তীকালে বেসরকারি হিসেব তো বলে যে সেই হিংসার বলি হয়েছিল কম করেও 300 জন মানুষ। ক্ষয়ক্ষতি সীমাহীন। এই সমস্ত কারণেই আমি সেখানে না যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের অফিসের ম্যানেজমেন্ট খুব কড়া। তাদের কাছে আদেশ মানে আদেশ। সেখানে নড়চড় হবার কোনো উপায় নেই। তুমি যাবে না কারণ তোমার সেখানে যেতে ভয় লাগছে, কিন্তু তোমার বদলে অন্য যাকে পাঠাবো তার কি ভয় লাগবে না? অথচ অর্ডারটা আখেরে তোমারই। তাই হয় যাও, কিংবা অফিসের ছাপানো যে ফর্ম আছে তাতে একটা পদত্যাগপত্র লিখে দিয়ে এক্ষুনি চলে যাও। তুমি ছাড়লে আমরা এ চাকরিতে অন্য ছেলে পেয়ে যাব। আমাদের সাহেবের ধারালো বাক্যবাণে পুড়তে পুড়তে বাড়ি ফিরে এলাম। তবে আমার সান্ত্বনা একটাই, যে অর্ডার শুধু আমার একার নয়, অন্য দুটি
বাইরের ছেলেরও নাম করা হয়েছে। তাদের একজন শিলিগুড়ির, অপরজন আলিপুরদুয়ারের। প্রকৃতপক্ষে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলের মানুষের কিঞ্চিৎ সাহায্য করার জন্যই আমাদের ব্যাংক সরকারের নির্দেশে হোসেনপুরে একটা ছোট্ট শাখা অফিস খুলেছে। চাকরিতে আরও উন্নতির পরীক্ষায় যারা পাশ করে বসে অপেক্ষা করছিলাম, তাদের মধ্যেই বেছে বেছে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোসেনপুরের চাষিদের ব্যাংক ঋণের সাহায্যের জন্য। এখন জানি না কতদিন এখানে থাকতে হবে। হোসেনপুরে এসে দেখি এখানে যেন এক যুদ্ধ বিধ্বস্ত ভয়াবহ পরিবেশ। চতুর্দিক থমথম করছে, মানুষ এখানে ফিসফিসিয়ে কথা কয়, এমনকি ডালে বসে একটা পাখিও গান গায় না গলা ছেড়ে। এ কীরকম অদ্ভুত অবস্থা! আমি জীবনে কোনো দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে এর আগে কখনো যাইনি। হোসেনপুরের মাটিতে পা দিয়ে আমি একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। 10 মাস আগের মানুষের রক্ত নিয়ে সেই ভয়াবহ হোলি খেলার স্মৃতি আজও যেন সাধারণ মানুষের মনে এক নিশাকালীন দুঃস্বপ্নের মতো এঁটে বসে আছে। এ বুঝি এক আতঙ্কপুরী। এখানে আনন্দ নেই, শান্তি নেই, স্বাভাবিক জীবনযাত্রা তো অনেক দূর। আমরা ব্যাংক খুলে বসে থাকি, কিন্তু দিনের মধ্যে 7-8 জনের বেশি গ্রাহকও আসে না। বাইরে বেরিয়ে যদি স্থানীয় মানুষদের সাথে আলাপ পরিচয় করতে যাই, কিন্তু সেও দেখি একটা দায়সারা গোছের উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু সুযোগ পেলে তারই মধ্যে টেরা বেঁকা জবাব দিতেও ছাড়ে না। ভাবখানা এমন যেন দেখছো আমাদের এই ভীষণ অবস্থা, তারই মধ্যে তোমরা শহর থেকে এখানে ব্যাংক খুলে এসে সহানুভূতি জানাতে এসেছো। যাও, ভাগো এখান থেকে। ব্যাংকের অন্য 2টি ছেলে, স্বদেশ আর নিরঞ্জন, যারা একই সঙ্গে বদলির হুকুম পেয়ে হোসেনপুরে এসেছে, তারা 2 জন আর আমি মিলে একটা মেস বানিয়ে এখন একসাথেই থাকি। আমরা কেউ রাঁধতে জানি না, তাই খাওয়া দাওয়া করবো বাইরে। রাত্রিরে রোজ মাঠের উপর দিয়ে হেঁটে মাইলখানেক দূরে বাজারের কাছে একটা হোটেলে ভাত খেতে যাব শুনে হোসেনপুরের একজন লোক ঠোঁট উল্টে বলল, অত বেশি সাহস দেখাবেন না মশাই, তাহলে বেঘরে সব পৈতৃক যানগুলো খোয়াবেন। জানেন ওই যে মাঠ, সেখানে কত মানুষের লাশ দাঙ্গার সময় শিয়াল কুকুরে টেনে নিয়ে খেয়েছে। আমি শুনে বললাম, তাতে কি, এখন তো আর লোক মরছে না, অবস্থা তো এখন স্বাভাবিক। স্বাভাবিক? তাহলে তো কোনো কথাই ছিল না। অতগুলো মানুষের অবঘাতে মৃত্যু, সে কি আর এমনি এমনি বসে থাকবে? আজকাল তো রাত্রে ওই মাঠে কেউ হাঁটেই না। হাঁটে না? কেন হাঁটে না? লোকটা অতঃপর বিস্মিতভাবে হাসল। ওমা, তাও জানেন না? অচেত ড্যাং ড্যাং করতে করতে এখানে এসেছেন চাকরি করতে। পিচাস, বুঝলেন দাদা, পিচাস। হোসেনপুর দাঙ্গার পরে এখন প্রেত নগরী হয়ে গেছে। আজকাল রাতের অন্ধকারে পিচাসের দল মাটির তলা থেকে উঠে আসে। তারা খুঁজতে থাকে জ্যান্ত মানুষ। তাদের চোখের সামনে একবার পড়লেই নিশ্চিত মৃত্যু। মানুষের রক্ত পান করতে তারা বড় ভালোবাসে। এরা কি করে হলো তা জানেন? এখানে যারা খুন হয়েছে বা অপঘাতে মরেছে, তাদের প্রেতাত্মাগুলোই নতুন দেহ নিয়ে হয়েছে পিচাস। অন্ধকারের ভিতরে এদের চেহারাগুলো তো আর দেখেননি, দেখলেই বুঝতে পারতেন এরা কোনো বয়স টয়স বিচার করে না, জাতি ধর্মও দেখে না। একমাত্র প্রিয় জিনিস শুধু তাদের মানুষের তাজা রক্ত। লোকটা তারপর খুব উত্তেজিত হয়ে অনেক কথাই বলে গেল। তার মুখ থেকে শুনলাম গোটা হোসেনপুরটাই যদিও আজ সম্পূর্ণ কুলসিত হয়ে গিয়েছে, কিন্তু ভৌতিক আতঙ্ক। আমাদের মেষবাড়ির সামনে যে প্রকাণ্ড চেহারার গোলামগঞ্জ মাঠ, সেইখানেই নাকি সবচাইতে বেশি পিচাস নাকি ওই মাঠের মধ্যেই বেশি ঘোরে।
তাছাড়া ওই যে দূরে গ্রামগুলি, সেগুলো গত সাম্প্রদায়িক হাঙ্গামার সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই জায়গাগুলোয় আজকাল আর কোনো মানুষ থাকে না, একটাও ঘরও কি আস্ত আছে নাকি? ওই হোসেনপুরবাসী বলল। আপনারা খবরদার অন্ধকারে বেরোবেন না, সারাদিন অভুক্ত থাকলেও নয়। বলিহারি বুদ্ধি বটে আপনাদের। গোলামগঞ্জের মাঠে কি আজকাল রাত্রিবেলা কোনো লোক হেঁটে বেড়ায়? কাউকে দেখেছেন কি হাঁটতে? বলছি তো, ওখানে গিয়ে চারটে জোয়ান মানুষই এখনো অবধি সাবার। আপনারা যদি হাঁটেন তো মরার সংখ্যা আরও বাড়বে। বলুন না, তাই কি চান? তাই যদি শখ হয়তো যান, রাত্রে পিচাসের পাল্লায় পড়ুন গিয়ে। আমি আর কি করব? আমি তো আর আপনাদের হাত ধরে চেপে রাখতে পারি না। যত সব জঞ্জাল এসে জুটেছে হোসেনপুরে, কেন যে মরতে এরা আসে বুঝেই পাই না। এদিকের লোকগুলোর কথাবার্তা যেন কাঠখোট্টা। এদের দেশে দাঙ্গা হবে না তো হবে কোথায়? এখনো পর্যন্ত আমি একটি মাত্র ভদ্রলোকেই শুধু দেখেছি। যাক, পরে বলছি সে কথা। তারপর ওই চাষারের লোকটাকে স্বদেশি শেষ পর্যন্ত গালি দিয়ে তাড়িয়ে দিল। আর ওই সব ফালতু গালগপ্পে কান্না দিয়ে আমরা তিনজন রাতে একসঙ্গে হোটেলে খেতে যাই। অবশ্য হাতে থাকে টর্চ। মাঝে মাঝে মাঠের মধ্যে অন্ধকারে খসখস শব্দ শুনে চমকে আলো জ্বালিয়ে দেখতে পাই যে হয় একটা গোদা মেঠো ইঁদুর কিংবা খ্যাঁকশিয়ালের বাচ্চা, কখনো বা চাঁদের আলোয় ডানা ঝাপটিয়ে উড়ে যায় ধূসর রঙের একটা পেঁচা। তৎক্ষণাৎ অর্জুন গাছের মগডালে শুরু হয়ে যায় আক্রান্ত কাকেদের প্রবল আর্তনাদ। হঠাৎ অদ্ভুত সুরে কেঁদে ওঠে কোনো এক অসুস্থ কুকুর। কিন্তু এর বেশি আর কিছুই আমরা দেখিনি। মানুষ তো দেখতে পাই না। হ্যাঁ, যা বলছিলাম, হোসেনপুরের একজন অতি সজ্জন জ্ঞানীগুণী ভদ্রলোকের সঙ্গে ইতিমধ্যে আমাদের আলাপ হয়েছে। তার নাম সাজ্জাদ আলী রহমান। তিনি ঐতিহাসিক। এককালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, দিল্লিতেও করেছেন বেশ কিছুকাল। এখন অবশ্য রিটায়ার্ড। যদিও তিনি বয়সে অনেক বড়, তবুও তার সঙ্গে সব বিষয় নিয়েই আমরা খোলাখুলি আলোচনা করি। কখনো সখনো রীতিমতো তর্কও শুরু হয়ে যায় আমাদের মধ্যে। একদিন তো আমি স্থানীয় লোকেদের বিচার সম্পর্কিত কুসংস্কারের কথাটিও তাকে বললাম। ভেবেছিলাম যে তিনি পণ্ডিত মানুষ, তার উপর আবার একজন কুসংস্কার বিরোধী মুসলমান ঐতিহাসিক, তাই নিশ্চয়ই ব্যাপারটা শুনে খুব হাসবেন। কিন্তু অবাক কাণ্ড, দেখলাম রহমান সাহেবও রীতিমতন গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আপনারাও তাহলে ওটা শুনেছেন। রাত্রে কিন্তু বাইরে বেরোবেন না, আর যদি একান্তই বেরোতে হয় তবে মাঠের ওপর দিয়ে কখনোই হাঁটবেন না, কারণ সেখানে পিচাস আছে। আমি তাদের দেখেছি। আপনিও তাদের দেখেছেন? বলেন কি? রহমান সাহেব বললেন, হ্যাঁ দেখেছি। হোসেনপুরের পিচাস দেখার আশ্চর্যের ব্যাপার কি, আজ পর্যন্ত অনেকেই দেখেছে। ওই জায়গায় পিচাস বেরোবে না তো বেরোবে কোথায়? আপনাদের ওই শান্তির শহর কলকাতায়। এখানে কদিন থাকুন না, আপনারাও সব দেখবেন। পরে ওনার কথাবার্তাগুলো শুনে আমার বন্ধু দুজনও দারুণ অবাক হয়ে গেল। ভদ্রলোক কি হঠাৎ বার্ধক্যে পড়ে গেলেন, নাকি আমাদের মতন শহরের ছেলেদের পেয়ে কিছুটা প্র্যাকটিক্যাল জোকস করে নিতে চান? কিন্তু ওর মতো মানুষ কি শেষ পর্যন্ত একটা গেঁয়ো অশিক্ষিতর মতন ব্যবহার করবেন? আশ্চর্য। কিন্তু নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে করতে আমরাও একটি সময় হঠাৎ গম্ভীর হয়ে উঠলাম। এটা তো ঠিকই যে মাঠে ঢুকলে আর হাওয়া পর্যন্ত পাই না। চতুর্দিকের বিকট রকমের গুমট ভাব, কেমন একটা বিশ্রী উগ্র গন্ধ। ঠিক পচা নয়, আবার পোড়াও নয়, কিন্তু গন্ধটা খুব অদ্ভুত। নাকি একবার ঢুকলেই রীতিমতন অস্বস্তি বোধ হয়, এবং রাত্রি ঠিক 8টা বাজলেই
একটা কুকুর খুব খারাপভাবে মাঠের মধ্যে শব্দ করে কেঁদে ওঠে। কুকুরের কাঁদা মানেই ছোটবেলা থেকে জানি যে একটা অশুভ ইঙ্গিত, কিন্তু আরও অস্বাভাবিক ব্যাপার যে রাত্রে মাঠটা তো দূরের কথা, তার ধারে কাছ দিয়ে আমরা ছাড়া আর কোনো মানুষ হাঁটে না কেন? একজনেরও কি কোনো দিন রাত্রে ওষুধ কেনা বা ডাক্তার ডাকার প্রয়োজন হয় না? খুবই অদ্ভুত পরিবেশ। এইভাবে যায় দিন। একদিন হঠাৎ স্বদেশ কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে গেল। রইলাম আমি আর নিরঞ্জন। সেদিন রাত্রে যখন খাওয়া দাওয়া সেরে আমরা দুজন মেসে ফিরছি, সহসা আকাশখানা লাল হয়ে কালবৈশাখী শুরু হয়ে গেল। তখনই বুঝেছিলাম যে আমাদের শহরে বসে বাড়ির জানালা ফাঁকা করে দেখা সেই পরিচিত শৌখিন ঝড় নয়। এটার গতি প্রকৃতিই অন্যরকম। একরাশ দুরন্ত বাতাসের কুণ্ডলী মাঠের মধ্যে গজরাতে গজরাতে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। অসাধারণ শক্তিতে নিমিষেই কাত করে ফেলছে নুয়ে পড়া কোনো কোনো মোটা গাছের ডালকে। আমরা অবশ্য খুব সাবধানেই হাঁটছি। বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল ধুলোর ঝাপটা, কিন্তু তার সঙ্গেই বুকের রক্ত হিম করে দেওয়া ঝড়ের একটা অপার্থিব নেপথ্য হুঙ্কার। এরপরে কি ঘটেছিল তাদের সাথে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুবই শীঘ্রই আসছে এর পরের পর্বটি। ধন্যবাদ।